শিয়ালপাড়া জঙ্গলের এক নদীর ধারে এক পাতিহাঁস দম্পতি আর এক রাজহাঁস দম্পতি বাস করত। কিন্তু রাজহাঁস দম্পতি পাতিহাঁস দম্পতিকে সহ্যই করতে পারত না। তুই বলটা পানিতে ফেলে দিলি কেন? যা এক্ষুনি নিয়ে আয়। আমি তো সাঁতার জানি না দিদি, তুমি কি একটু নিয়ে এসো না? তুমি তো আমার থেকেও বড়। কি বললি তুই? তুই বল পানিতে ফেলে দিয়ে আমাকে আবার নিয়ে আসতে বলছিস? তুই যদি এখন বলটা না নিয়ে আসিস তাহলে আমি এক্ষুনি তোকে পানিতে ছুঁড়ে মারবো। দিদি, আমি তো বললামই আমি সাঁতার জানি না, আমি পানিতে নামলেই ডুবে মারা যাব। তুই মরলে তাতে আমার কি? আমার বলটা চাই চাই। এই কথা বলে রাজহাঁসের ছানা পাতিহাঁসের ছানাকে পা দিয়ে দিল এক লাথি। লাথি খেয়ে পাতিহাঁসের ছানা টিনা ঘুরতে ঘুরতে পানিতে পড়ে গেল। আর পানির ভেতরে পড়েই তো সে হাবুডুবু খেতে লাগলো। তখনই সেখানে পাতিহাঁস চলে এলো। হায় 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 রে, কি সর্বনাশ হয়েছে! আমার মেয়েটাকে হেনা পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলে পাতিহাঁস পানিতে নেমে তার মেয়েটিকে উদ্ধার করে আনলো। দেখেছো ভাবি, তোমার মেয়েটা কি করেছে? আমার মেয়ে টিনাকে পানিতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ও তো সাঁতার জানে না। আমি আর কিছুক্ষণ পরে এলেই তো আমার মেয়েটা মারা যেত। আম্মু, আম্মু, ফেলে দিব না কেন বলো? ও আমার বলটা পানিতে লাথি মেরে ফেলে দিয়েছে। আমি কতবার বলেছি বলটা এনে দিতে, কিন্তু ও কিছুতেই বলটা এনে দিচ্ছিল না। বলে কিনা আমাকে পানিতে নামতে। বলকে আমি পানিতে ফেলে দিয়েছি যে আমি পানিতে নেমে বল উদ্ধার করব। একদম ঠিক কাজ করেছিস মা, যেমন কর্ম তেমন ফল। এই না হলে তুই আমার মেয়ে। কি বলছো কি ভাবি? কোথায় তুমি তোমার মেয়েকে একটু বকে দিবে, আর তা না করে তুমি আর ওকে উস্কে দিচ্ছ কেন? আমি আমার মেয়েকে বকবো কেন? ও কি এমন অন্যায় কাজ করেছে? ও যেটা করেছে একদম ঠিক কাজ করেছে। টিনাই বলটা পানিতে ফেলে দিয়েছিল নিয়ম অনুযায়ী। তাই নিয়ম অনুযায়ী বলটা তো টিনারই আনার কথা। তো ও তুলে না আনলে তো কি আমার মেয়ে গিয়ে তুলে আনবে? আমি তো এখানে বল তুলে আনার কথা বলিনি ভাবি। আমাকেও তো ডাকতে পারতো। টিনা যেহেতু সাঁতার জানে না, তাই বলটা পানি থেকে আমি তুলে এনে দিতাম। তার জন্য কি ওকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিবে বলো? এই, তোর সাথে বকবক করার একদম আমার ইচ্ছে নেই। লাথি মেরে ফেলে দিয়েছে, বেশ করেছে। এখন তুই কি করতে চাস বলতো? তুই কি এখন আমার মেয়েটাকে মারতে চাস? মার দেখি, কত বড় সাহস তোর! ভাবি, আমি কি তোমার মেয়েকে একবারও মারতে চেয়েছি? ও অন্যায় করেছে, আমি সেটাই বলছিলাম। সেটা তুই বলবি কেন? তোর খুব বার বেড়ে গেছে। দাঁড়া। এই বলে রাজহংসী তার বড় বড় ঠোঁট দিয়ে পাতিহাঁসকে ঠোকরাতে শুরু করলো। ও মা গো, ছেড়ে দাও ভাবি, ছেড়ে দাও, খুব ব্যথা পাচ্ছি। আমার মেয়েটাকে ঠুকরিও না, ও যে মরে যাবে। কেন? এখন শিক্ষা হয়েছে তো আমার সাথে তর্ক করতে আসিস, তাই না? হেনা, হয়েছে, আর মারিস না, চল এখন। এই কথা বলে রাজহংসী তার মেয়ে হেনাকে নিয়ে সেখান থেকে চলে গেল। মা, দেখলে আমরা ওদের থেকে ছোট বলে ওরা আমাদের কিভাবে মেরে চলে গেল। মারে, তোকে কতদিন বলেছি ওই হেনার সাথে খেলার দরকার নেই। তুই ওর সাথে যেদিনই খেলতে আসিস সেদিনই কোনো না কোনো ভাবে ঝগড়া বাঁধিয়ে তোকেও মারে, আমাকেও মারে। আমাকে তুমি ক্ষমা করে দাও মা, আমি জন্য তোমাকে মার খেতে হলো। হাসি আর তার মেয়ে যখন এসব বলে কান্না করছিল তখনই সেখানে তার স্বামী চলে আসে। কি ব্যাপার হাসি, তুমি আর টিনা এভাবে রক্তাক্ত হয়ে পড়ে আছো কেন? কে করলো এমন কাজ? কে মারলো তোমাদেরকে? কে আর মারবে? যাদের দ্বারা রোজ আমরা অত্যাচারিত হচ্ছি তারাই আমাদেরকে মেরে গেল। কি বললে হাসি? আজ ওই রাজহংসী তোমাকে মেরে গেছে? না না, ওরা দেখছি ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছে। আমার আর সহ্য হচ্ছে না, আমি এখনই গিয়ে ওদের মাথা ফাটিয়ে ফেলবো। না না টিনার বাবা, তুমি মাথা গরম করো না। তুমি ওদের সাথে পারবে না, ওরা আমাদের থেকে অনেক বড়। ওদেরকে কিছু করতে গেলে
উল্টো ওরাই আমাদেরকে মেরে ফেলবে। মেরে ফেললে ফেলুক, তাই বলে কি দিনের পর দিন ওদের দ্বারাই অত্যাচারিত হতে থাকবো? রাজহাঁসকেও আমি অনেকবার ওর বউয়ের নামে বিচার দিয়েছি, কিন্তু বিচার করেনি। এই বিচার এখন আমাকেই করতে হবে। মারের বদলে মার শোধ করতে না পারলে ওরা আরো বার বেড়ে যাবে। হয়েছে হয়েছে, খোদা তাআলা ওদের অহংকার বেশি দিন রাখবে না। দেখবে দেখবে একদিন ঠিকই ওদের অহংকারের পতন হবে। চলো হাসা, এখন বাসায় ফিরে যাই। এরপর হাসা হাসি ও তাদের মেয়ে তারা সবাই তাদের বাড়িতে ফিরে গেল। এভাবেই দিন গড়িয়ে রাত হয়ে গেল। পরদিন সকালবেলা এক দুষ্ট পাজি শিয়াল রাজহংসীর বাড়িতে চলে এলো। এই রাজহংসী, তাড়াতাড়ি তোর ছানাটাকে দে তো। জঙ্গলে আজ অনেক খুঁজেও একটা শিকার পেলাম না। তাড়াতাড়ি আমি তোর ছানাটাকে খেয়ে বিদায় হই। কি বলছো কি তুমি? আমি আমার ছানাকে তোমায় কেন দিতে যাব? আমি ওকে বড় বড় মাছ খাইয়ে বড় করেছে কি তোমাকে খাওয়ানোর জন্য? শুনেছো পাগলিটার কথা? মুখ থাকলে এমন কথা বলাই যায়। তুই তোর ছানাকে আদর যত্ন দিয়ে বড় করেছিস, তাতে কি হয়েছে? আমার তো কাজী জঙ্গলের হাঁস মুরগি ছানাগুলো যার বড় হবে সেই ছানাগুলোকে খাওয়া, বুঝেছিস? এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি দে তো ছানাটাকে কচকচ করে চিবিয়ে খেয়ে গুহায় গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়বো। মামার বাড়ির আবদার পেয়েছে, কচকচ করে খেয়ে গুহায় গিয়ে আরামে ঘুম দিবে। তোমার সাহস থাকলে আমার কাছে এসে আমার ছানাকে নিয়ে যাও দেখি। ও মা, শুনেছো এই রাজহংসীর কথা? ও তো দেখছি আমার সাথে চেটাং চেটাং করে কথা বলছে। ওর কি এই শিয়াল পণ্ডিতের বুদ্ধি সম্পর্কে কোনো আইডিয়া আছে? এই রাজহংসী, তুই নিজেকে কি মনে করিস? হ্যাঁ, নিজেকে খুব চালাক ভাবিস তাই না? এখন যদি তোকে আমি ধরি তাহলে তো তোর ছানাকে খাবই, সাথে তোকেও খেয়ে ফেলবো, বুঝেছিস? তবে আমার দয়ার শরীর, আমি কোনো মাকে খাই না, খাই শুধু তার ছানাদের। কারণ মা প্রাণীরা বেঁচে থাকলে ডিম দেয়, ছানা দেয়, আর আমি মজার সুখে সেগুলোকে খেতে পারি। এখন বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি দিয়ে দে। না না না, কিছুতেই আমি আমার ছানাকে তোমায় খেতে দিব না। তোমার সাহস থাকলে তুমি আমার কাছে এসে আমার ছানাকে ছিনিয়ে নিয়ে যাও। আরে বলে কি এ তো দেখছি আমার বুদ্ধি সম্পর্কে কোনো ধারণাই রাখে না। এ তো দেখছি সত্যি মাথা টাথা খারাপ হয়ে গেছে। ও আমাকে চ্যালেঞ্জ করছে, এই শিয়াল পণ্ডিতকে। দাঁড়া রাজহংসী, তোকে আমি দেখাচ্ছি মজা। শিয়াল এসব কথা বলে যেই না রাজহংসীকে ধরতে গেল, অমনি পাতিহাঁস গিয়ে তার সামনে দাঁড়িয়ে পড়লো। কি করছো কি শিয়াল মামা? তুমি রাজহংসীর কোনো ক্ষতি করো না, ও আমার প্রতিবেশী। আমি চাই না আমার প্রতিবেশীর কোনো ক্ষতি হোক। পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এ তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি। কিরে পাতিহাঁস, তুই আবার কোত্থেকে মরতে আলি? এখন তো দেখছি ওকে ছেড়ে তোকেই খাওয়া উচিত। তুই পুচকে একটা হাঁস হয়ে আমার কাজে নাক গলাতে এসেছিস। জানিস না আমার কাজে যে নাক গলায় তার পরিণাম ভালো হয় না, তার স্থায়ী ঠিকানা হয়ে যায় আমার পেটে। হ্যাঁ, প্রয়োজনে তুমি আমাকে খাও, তবুও আমি আমার প্রতিবেশীর কোনো ক্ষতি হতে দিব না। পাতিহাঁসের এমন কথা শুনে রাজহংসী তাজ্জব লেগে গেল। রাজহংসী নিজেও জানতো তার ছানা আজ কিছুতেই এই শিয়ালের হাত থেকে নিস্তার পাবে না, কিন্তু গলা উঁচিয়ে কথা বললে ভয়ে যদি শিয়াল সেখান থেকে চলে যায়, এজন্যই রাজহংসী কথাগুলো বলছিল। পাতিহাঁস, সত্যি তোর জঙ্গলের কোনো প্রাণীর উপরে এমন মায়া মহব্বত দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেছি। তুই তো দেখছি তোর প্রতিবেশীকে বাঁচানোর জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করতে চাচ্ছিস। তোকে আমার খুব ভালো লেগেছে, এজন্যই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করলাম। তোর প্রতিবেশী এই রাজহংসীকে আমি খাবো না, আর ওর ছানাকেও খাবো না। থাক তুই তোর প্রতিবেশীকে নিয়ে সুখে শান্তিতে। আমি তাহলে এখন গেলাম। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। রাজহংসী তার প্রতি প্রতিবেশীর এমন সহানুভূতি দেখে তো অবাক হয়ে গেল। সে বুঝতে পারল যে বিপদে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীকেই সাহায্য করে। আজ তার এই প্রতিবেশী পাতিহাঁস না থাকলে পাজি দুষ্টু শিয়াল তার ছানাকে নিশ্চিত খেয়ে যেত। ভাই পাতিহাঁস, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার আর তোমার পরিবারের সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু তবুও তুমি কোনো কিছু না ভেবে আমার এই বিপদের দিনে আমাকে সাহায্য করেছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না ভাই।
আজ তোমার জন্যই আমার মেয়েটা প্রাণে বেঁচে গেল। আরে না ভাবি, এ তো প্রতিবেশীর প্রতি আরেক প্রতিবেশীর দায়িত্ব। আমরা যদি একজন আরেকজনের বিপদে সাহায্য না করি তাহলে কে করবে? আমি আর আমার পরিবার কিছুই মনে করিনি ভাবি। ভাই পাতিহাস, আমি সত্যি তোমাদেরকে চিনতে পারিনি। তোমরা যে এত মহান, অল্পতেই সবাইকে ক্ষমা করে দাও। কিন্তু আমরা বড় বলে এতদিন অহংকার নিয়ে বেঁচেছিলাম। কিন্তু আজ আমি তোমাকে কথা দিলাম, আজকের পর থেকে আর কোনো দিন আমি তোমার পরিবারের সাথে ঝগড়া করব না, বরং সব রকম বিপদে আপদে একজন আরেকজনের পাশে দাঁড়াবো। এরপর পাতিহাসের পরিবার আর রাজহাঁসের পরিবার একসাথে মিলে গেল। তারপর থেকে তারা আর কখনোই ঝগড়াঝাটি করেনি। দুই পরিবার মিলেমিশে সেখানেই সুখে শান্তিতে বসবাস করছিল। কি ব্যাপার, বাড়ির সবাই কোথায় গেল? বাড়িতে কেউ নাই নাকি? হ্যাঁ, এখন রান্না বুঝি আমাকেই করতে হবে? এত কাজ আমার আর ভালো লাগে না। মরিচগুলো দেখেছো? মরিচগুলো কেমন পেকে ছোট হয়ে গেছে। এটা কি কারো চোখে পড়ে না? হয়েছে, ঘরে মাত্র দুটো আলু দেখতে পাচ্ছি। এই দুটো আলু দিয়ে কি রান্না হবে? এসব আমার একদমই ভালো লাগে না। এদিকে আবার বটিরও ধান নেই। এই ধার ছাড়া বটি দিয়ে একটা আলুও কাটা যায় না। ওগো শোনো শোনো, প্রতিদিন সকাল হলেই তোমার ছোট ভাইয়ের বউ বিরক্ত সঙ্গীত শুরু করে দেয়। শুনতে শুনতে আমার কান তো ঝালাফালা হয়ে যায়। এই দেখে যে ওই বাচ্চাটাকে বাড়িতে এনেছো কে জানে। কই, এত কথা যে বলছি কারো কানে যাচ্ছে না? যাবে না তো, আমার কোনো কথাই কারো কানে যাবে না। শেফালি শিয়ালিনীর এমন চেঁচামেচি শুনে বল্টুর বড় ভাই বিল্লু শিয়াল বলল, হাই হাই, এই ছোট বউয়ের জ্বালাই তো এই বাড়িতে থাকাই তো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চলো বউ, আমরা আর এই বাড়িতে থাকবো না, অন্য কোথাও বাসা ভাড়া করে নিয়ে সেই বাড়িতে চলে যাব। তাহলে আর রোজ রোজ এই বাচাল মহিলার পেঁচাল শুনতে হবে না। এই হতচ্ছাড়া, তোর ভাইয়ের বউয়ের এমন চেঁচামেচি শুনতে শুনতে আমার কান ঠসা হয়ে গিয়েছে। আর তুই এখন চিৎকার করে আমার কানের পর্দাটাই ফাটিয়ে দিতে চাস নাকি? দেখেছো বড় বউয়ের কাণ্ড? সারা দিন আমি কাজ করে মরছি, আর উনি ঘরে বসে বসে আমার কথা শুনছে, আর একটু পরে সে শুধু ভাত গিলবে। শেফালি শিয়ালের এমন চেঁচামেচি শুনে তার স্বামী বল্টু শিয়াল সেখানে চলে আসে। বউ, এভাবে আর গলা ছেড়ে চেঁচামেচি করো না তো। তোমার এই চেঁচামেচির জন্য সারাদিন আমি বাড়িতেই ফিরিনি। যদিও বা একটু রেস্ট নেওয়ার জন্য এখন বাড়িতে এসেছি, তোমার এই চেঁচামেচির জ্বালায় আমি ঘুমাতেই পারছি না। এই সরে যাও তো, একেবারে গায়ের উপর এসে পড়ছো কেন? হ্যাঁ, দূর থেকে কথা বলতে পারো না? সরো তো আমার কাছ থেকে। দেখেছো কেমন কাণ্ড? আমার সামান্য একটা হাতের ভরই সহ্য করতে পারে না। একটু হাতটা ঝাঁকি মারতেই ব্যাঙের মতো লাফ দিয়ে কেমন ছিটকে পড়ে গেল। এই, তুমি কি খাবার খাও না? এই যে আমি 3 বেলা হাঁড়ি ভর্তি করে রান্না করি, এই খাবারগুলো চাই কোথায় শুনি? এই, তোর লজ্জা করে না? সামান্য এক হাতের ঝাঁকি খেয়ে পড়ে যাস। কি রে, কথা বলিস না কেন? ওই দেখ দেখ, কেমন ভূতের মতো বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। এই, যাচ্ছ কোথায়? বসো বসো, আমার কথার উত্তর দিয়ে যাও। বল্টু শিয়াল তার বউয়ের কোনো কথার উত্তর না দিয়েই সেখান থেকে চলে যায়। আরে ধুর, সারাদিন কাজকর্ম করে একটু শান্তিতে যে ঘুমিয়ে পড়বো তারও উপায় নেই। বাড়িতে আসলেই শুরু হয়ে যায়। এই, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে একটু ছোট বউকে বোঝাতে পারো না? ও মা, এই বাড়ি ছেড়ে চলে গেলে ওই বাচাল বউ এই বাড়িতে একাই রাজত্ব করবে, সব সম্পত্তি লুটে পুটে খাবে। এটা আমি কি করে হতে দেব? হ্যাঁ, উফ বাবা, এই চেঁচামেচি আমার আর সহ্যই হবে না। দাঁড়াও, আজ আমি ওই বাচাল বউয়ের মুখে টেপ লাগিয়ে দিব। আজ ও বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। এই কথা বলে গোলাপি শিয়ালিনী ঘর থেকে বের হয়। আর ওদিকে শেফালি শিয়ালিনী উঠোন ঝাড়ু দিচ্ছিল আর বলছিল, ওই যে বাড়িতে এক মহারানী আছে না, ওই ঘরে শুয়ে শুয়ে কানে তুলো দিয়ে রেখেছে। আমার কথা শুনতে তো তার ভালো লাগে না। এই যে মহারানী, শুনছেন কি আমার কথা? কানে কি যায়? শুধু ঘর পাহারা দিলেও হবে না, বাড়ির দিকটাও দেখতে হবে। ওই দেখ দেখ, কত কষ্ট করে উঠোনটা ঝাড়ু দিলাম, আর মরার বাতাস এসে সব দিল এলোমেলো করে। এই যে মরার বাতাস, আমিও দেখবো তুই কত বাতাস দিতে পারিস। এই কথা বলে শেফালি শিয়ালিনী রেগে মেগে আবারও ঝাড়ু দিতে থাকে। তখনই সেখানে গোলাপি শিয়ালিনী চলে আসে। হাই 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 রে, আমার পেছনে এসে এমন ভূতের মতো করে দাঁড়িয়ে আছো কেন?
এখনই যদি ঝাড়ুটা তোমার মুখে গিয়ে লাগতো তখন তো চিৎকার করে বলতে, ও মা গো, বাবা গো, শেফালি আমার মুখে ঝাঁটা দিয়ে মেরেছে। তখন তো সবাইকে ডেকে আমার নামে নালিশ বসাতে। শেফালি শিয়ালিনীর এমন কথা শুনে গোলাপি শিয়ালিনীর কান যেন ফেটে যাচ্ছিল। তখনই গোলাপি শিয়ালিনী শেফালির মুখে টেপ লাগিয়ে দেয় আর বলে, এই শোন, তোর চেঁচামেচিতে আমার মাথার তার ছিঁড়ে যাচ্ছে, তাই তোর মুখে আমি টেপ মেরে দিলাম। এখন যত পারিস চেঁচামেচি কর। এই কথা বলে গোলাপি শিয়ালিনী চলে গেল। ওরে বাবা রে, এই মেয়ে তো দেখছি দম বন্ধ করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল। ওগো, কোথায় তুমি? তোমার ভাই বউ তো আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। তাই তো বলি, আমি এত কথা বলি, ওরা কেন আমার কথার কোনো উত্তর দেয় না? এভাবে বাচাল শেফালি শিয়ালিনীর চেঁচামেচিতে বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে পড়ল। সারাদিন এত কাজ করি, এখন রাতের বেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই। মরার কারেন্টটা সারাদিন থাকে আর রাত হলে চলে যায়, আর আসার কোনো নামগন্ধই নেই। আর এদিকে দেখো, এই গরমের মধ্যে শান্তিতে নাক ডেকে ঘুমোচ্ছে। আমাকে যে একটু বাতাস করবে সেটাও করছে না, গরুর মতো নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে। কি গো, ওঠো, আমাকে একটু বাতাস করো, গরমে যে আমি ঘেমে যাচ্ছি। কি হয়েছে বউ, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার জ্বালায় তুমি বাড়িতে আসো না, আর আমার জ্বালায় তোমার ভাই ভাবি কেউই বাড়িতে থাকতে পারে না। আমি এখন কথা বলতেও পারবো না। হায় রে কপাল, সারা দিনে তো আমি মাত্র 2-3টেই কথা বলি, আর ওরা বলে কিনা আমি সারা দিন বাচালের মতো বক বক করি। এই, তুমি তোমার কান্না থামাবে? অমর জ্বালা, এখন তো দেখছি এ আমাকে একদম পাগল করে ছাড়বে। দাঁড়া, অনেক সহ্য করেছি, আজ তোকে আমি দেখাচ্ছি মজা। বাচালের বাচ্চা বাচাল, অনেক বক বক করেছিস। এই কথা বলে বল্টু শিয়াল রেগে গিয়ে শেফালি শিয়ালিনীকে মারতে থাকে। ও মা গো, কি মারগুলোই মারছে রে! হেই, ছাড়ো, আল্লাহ গো, আমি মরে গেলাম রে! আর মেরো না আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে। ওগো, আমি আর বেশি কথা বলবো না, আমাকে ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও। আমি আজ থেকে বোবা হয়ে থাকবো, এখন আমাকে ছেড়ে দাও। শোন, আজ তোকে আমি ছেড়ে দিলাম, কিন্তু এরপর যদি আবারও ফের বাচালের মতো কথা বলেছিস, তোকে তালাক দিয়ে বোবা দেখে আরেকটা মেয়েকে আমি বিয়ে করে আনবো, এই আমি বলে দিলাম। আমার আর সহ্য হয় না তোর এমন বক বক। হায় 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 গো, এই কাজ তুমি ভুলেও করো না। তুমি কেন বাবা মেয়েকে বিয়ে করবে? আজ থেকে আমি বাবা হয়ে থাকবো। এরপর থেকে শেফালি শিয়ালিনী কথা বলা কমিয়ে দেয়। এখন আর তাকে কেউই বাচাল বউ বলে ডাকে না। এরপর থেকে তারা সবাই সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।